কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি যে স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি যিনি পাঠিয়েছেন, যার কাছ থেকে এটি সংগ্রহ করা হয়েছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদুল হাসান। ওনার গ্রাম হচ্ছে ফতেহপুর, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এটি একটি গ্রামের ঘটনা। ঘটনাটির সময়কাল ছিল 1996 বা 97 সাল। যার সঙ্গে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের এই ফরিদ ভাই। ফরিদ ভাই ছোটবেলাতেই উনি ওনার মা বাবাকে হারান এবং উনি ওনার দাদা দাদির কাছে বড় হতে থাকেন। উনি যখন 7 থেকে 8 বছর বয়সে পৌঁছান, ঠিক এমন একটি সময়ে উনি ওনার দাদা দাদির সাথে ওই ফতেপুর গ্রাম থেকে একটু দূরে, 5-7 কিলোমিটার দূরে, উনি ওনার মামির বাড়িতে বেড়াতে যান। ওখানে বেড়াতে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে আবার দাদা বাড়িতে ফিরে আসার যখন ওনার আগ্রহ সৃষ্টি হয়, তখন খুব কান্নাকাটি করেন। একদিন হঠাৎ এরকম কান্নাকাটি যখন জুড়ে দেন, তখন সময় ছিল 3টা কি 3:30, শীতকাল। তো এই দুপুরবেলা, মানে পরন্ত দুপুরে যখন কান্নাকাটি শুরু করে দেন যে উনি আবার ফিরে যাবেন, দাদা বাড়িতে আবার ফিরে যাবেন, তখন দাদা দাদি পরে একটু মুসিবতে, কারণ হঠাৎ করে এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে, তখন কি করা যায়। এদিকে ওনার দাদিও চাচ্ছিলেন তাড়াতাড়ি ফিরে যেতে, কারণ বাড়িতে ওনার অনেক কাজ ছিল। তো উনিও ওনার হাজব্যান্ড মানে এই ফরিদ ভাই দাদাকে রিকোয়েস্ট করলেন, তাহলে চলো আমরা চলে যাই। এখন হঠাৎ করে ওইখান থেকে ফতেপুর যাওয়ার জন্য একমাত্র বাহন ছিল ভ্যান, যেহেতু গ্রামের রাস্তা এবং পাকা রাস্তা না, মাটির রাস্তা, মেঠো পথ। কিন্তু এখন ভ্যান কোথায় পাবে? ভ্যান খুঁজতে হবে। কিন্তু আশেপাশে ওই সময়ে কোনো ভ্যান খুঁজে পাচ্ছিলেন না ফরিদ ভাইয়ের দাদা। তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, চলো আমরা হেঁটে যাই। কিন্তু ফরিদ ভাইয়ের দাদার কাছে একটি বাইসাইকেল ছিল। তখন ওই মামা বাড়ি থেকেও ওনার এক ফুফাতো ভাই ওনার সাথে ছিল, তারও প্রায় একই রকম বয়স, নাম হচ্ছে রাজীব, সেও সাথে আসে। তো ওনার দাদা সিদ্ধান্ত নেন যে রাজীবকে সাইকেলের সামনে বসাবেন এবং ফরিদ ভাইকে পেছনে বসাবেন, এবং পেছনে বসিয়ে উনি সাইকেলটা ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে আসবেন এবং ওনার দাদি হাঁটতে থাকবেন। তো এইভাবে আগাতে থাকবেন। পথে ভ্যান পেয়ে গেলে তাদেরকে ভ্যানে উঠিয়ে দিয়ে উনি সাথে সাইকেল চালিয়ে আসতে থাকবেন। তো এরকম প্রায় 3 কিলোমিটার থেকে বা 3 কিলোমিটারও বেশি, প্রায় 5 কিলোমিটার এরকম হেঁটে আস্তে আস্তে ওনারা ক্লান্ত হয়ে যান এবং ওনারা কোনো ভ্যান পান না। তখন ফরিদ ভাইয়ের দাদা ওনার দাদিকে বলেন যে তোমরা এই জায়গাটাতে একটু বসো, এই পাশে একটা বাজার আছে, তো আমি বাজার থেকে একটি ভ্যান নিয়ে আসি, এভাবে তো এত দূরের পথ তো হেঁটে যাওয়া যাবে না। তো এখন উনি অপেক্ষা করেন, মানে ফরিদ ভাইয়ের দাদি, ফরিদ ভাই এবং তার ফরিদ ভাইয়ের ফুফাতো ভাই রাজীব ভাই, তাকে নিয়ে অপেক্ষা করতে থাকেন। তো অনেকক্ষণ হয়ে যায়, তখন প্রায় 5টা বেজে যায়, কিন্তু কেউ আর আসে না। তখন ওনার দাদি সিদ্ধান্ত নেয় যে এই মেঠো পথ দিয়ে যদি সোজা জমির আল ধরে হাঁটা যায়, তাহলে খুব দ্রুত তাদের গ্রাম ফতেপুরে পৌঁছানো যায়। যেহেতু উনি আসছেন না, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে উনি সিদ্ধান্ত নেন যে এই ফরিদ এবং রাজীব, এই দুজনকে নিয়ে উনি এই জমির আল ধরে উনি হেঁটে চলে যাবেন। কিন্তু ফরিদ ভাইয়ের দাদা কিন্তু বারবার তার দাদিকে বলে গিয়েছিলেন যে উনি না আসা পর্যন্ত কোনোভাবেই যেন এখান থেকে ওনারা একা না যান। কিন্তু ফরিদ ভাইয়ের দাদি কি মনে করে, কি তার মনে এসেছিল, ওটা উনি নিজেও বলতে পারেন না, যে উনি হঠাৎ করে মনে আসে এবং তাদেরকে নিয়ে ওদিক দিয়ে হাঁটা শুরু করেন। তো
হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা হাঁটার পরে, কারণ ফরিদ ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে রাস্তার এপাশ থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে ওপাশে ফতেপুর গ্রামটা দেখা যায়, কিন্তু যেহেতু শীতকাল, কুয়াশা পড়ছিল, আবার সন্ধ্যা নেমে আসছিল, এজন্য বেশ খানিকটা জায়গা বা দূরের গ্রামটি অস্পষ্ট হয়ে পড়ে। এখন ওনারা কিছু দূর হাঁটার পরে দেখেন যে আইলের পাশে একজন লোক, তিনি ধান কাটছেন, এবং একজন মহিলা নতুন শাড়ি পরা, শাড়ির রংটা ছিল ধবধবে সাদা, নতুন শাড়ি পরা পাশে দাঁড়িয়ে আছে। এই দুইজন লোককে ওনারা দেখেন। তখন ফরিদ ভাইয়ের দাদি জিজ্ঞাসা করেন, আচ্ছা, ফতেপুরের রাস্তাটা কোন দিক দিয়ে যাব? তখন যিনি ধান কাটছিলেন ওই লোকটা, উনি বলেন, উত্তর দিকে যান। যখন এই কথাটা বলেছে তখন ফরিদ ভাই বলছেন যে তার কণ্ঠস্বরটা কিন্তু স্বাভাবিক ছিল না, মনে হচ্ছে গোঙানির যেরকম শব্দ হয় এরকম গোঙানি শব্দ করে কেউ যদি কথা বলে অমন শোনা যাচ্ছিল যে উত্তর দিকে যান। তখন ফরিদ ভাই দাদি চিন্তা করেন যে উত্তর দিকে তো আমাদের যাওয়ার কথা না, আমরা তো যাব দক্ষিণ দিকে, কারণ ওই গ্রাম থেকে ওটা দক্ষিণ দিকে, যেদিকে হাঁটা শুরু করে ওখান থেকে দক্ষিণ দিকে ওনাদের গ্রাম, কিন্তু উত্তর দিকে কেন যেতে বললো? তখন ফরিদ ভাই দাদি চিন্তা করলেন হয়তো বা এদিক দিয়ে সহজে যাওয়া যাবে বলে বলেছেন, যেহেতু আমি একজন একা মহিলার সাথে 2টো বাচ্চা আছে। এই চিন্তা করে উনি মনে করেছেন যে হয়তোবা তিনি সাহায্য করার জন্যই উত্তর দিক দিয়ে যেতে বলেছেন, এই জন্য উনি উত্তর দিক দিয়ে যাওয়া শুরু করেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে ফরিদ ভাই এবং তার যেই ফুফাতো ভাই রাজীব এবং ওনাদের দাদি, তারা লক্ষ্য করেন যে দুজন ব্যক্তিকে দেখেন, একজন ধান কাটছে, আর একজন লাল একটি শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চেহারাটা ওনারা দেখেন নাই, ঘোমটা দেওয়া ছিল, কিন্তু যিনি ধান কাটছিলেন তার চেহারা দেখা যাচ্ছে। তাকে জিজ্ঞেস করেন, তার দাদি জিজ্ঞেস করেন যে ভাই, ফতেপুর কোন দিকে যাব? তখন তিনি কোনো কথা বলেন না, হাত দিয়ে উত্তর দিকের একটি রাস্তা দেখিয়ে দেন। ওই সময়ে ওনার দাদি আবার ওই দিক দিয়ে হাঁটা শুরু করেন। তখন হঠাৎ করে ফরিদ ভাইয়ের মনে হয়, আরে, এই লোকটাকে তো আমি একটু আগেই দেখেছি, উনি তো সেই লোক যিনি একটু আগে আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিয়েছিলেন, ইনি এখানে আসলেন কিভাবে? সন্দেহ লাগে। তখন উনি ওনার দাদিকে বলেন, দাদি, একটু আগে তো এই লোককে আমরা দেখেছি, একটু আগেই তো উনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন। তখন ওনার সাথে থাকা ফুফাতো ভাই রাজীব বলে, হ্যাঁ দাদি, এই লোকটাকেই তো আমরা দেখেছি, একটু আগেই তো আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিল। তখন ওনার দাদি বলছেন যে না, তোমাদের কোনো ভুল হচ্ছে, এই লোক না সেই লোক না, মানে এই লোক সেই লোক না। তখন ওরা বারবার বলছে না, এটাই সে লোক, কিন্তু ওনার দাদি বলে যে না, এই ব্যক্তি সে ব্যক্তি না। ওনার দাদি মানতে চান না। তো ওনাদের সাথে কথা বলতে বলতে পথ আগাচ্ছেন। আগাতে আরেকটু দূরে এসে দেখে একজন বেটে করে বৃদ্ধ লোক, একদম শরীরে কোনো বলতে পারেন যে মাংস নাই, মানে খুবই রোগা, কিন্তু উনি ধান কেটে বিশাল এক স্তূপ করেছেন। তখন তার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন যে এই দেখ, এই যেই লোকটা, ইনি যে এত ধান কেটেছে, ইনি এটা কিভাবে নেবেন? তার তো এটা তো নেয়ার লোক নাই, এটা মাথায় তুলে দেবে কে? তুলে দেওয়ার লোকও তো নেই। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওনারা তিনজনই দেখছেন যে ওই লোকটা এক হাত দিয়ে ওই ধানের যে গাইডটা উনি তৈরি করেছেন, এক হাত দিয়ে মাথায় উঠিয়ে হাঁটা শুরু করেছেন, এবং হাঁটতে হাঁটতে মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন। তখন তার দাদির হঠাৎ করে একটু টনক নড়ে, বলতেছে, এই দেখ, এই লোকটার এত শক্তি কিভাবে হলো যে এক হাত দিয়ে এত বড় একটা গাইড, যেখানে একটা শক্তিশালী মানুষের পক্ষেই 2 হাত দিয়ে এটা উপরে তোলা সম্ভব না, কয়েকজন লোক লাগবে, ইনি এক হাত দিয়ে কিভাবে এটা নিজের মাথায় তুলে হনহন করে হেঁটে কোথায় চলে গেলেন?
তখন ওনার দাদির মনের মধ্যে একটু খটকা লাগে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, কিন্তু ফরিদ ভাই খেয়াল করছে যে ওনারা যেই দিকে হাঁটছেন তার উল্টো দিক থেকে আজানের শব্দ আসছে। এবং আর একটা বিষয়, ফরিদ ভাইয়ের ফুফাতো দাদা তিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন। যেহেতু তিনি রেগুলার আজান দিতেন, তাই তার দাদা বাড়ির ওই মসজিদের আজান এবং ওনার ফুফাতো দাদার ওনার যে কণ্ঠস্বর, এটা ওনার খুবই পরিচিত ছিল। উনি বলছেন, দাদি, আমাদের উল্টা পাশ থেকে তো আমাদের দাদা বাড়ির মসজিদের আজানের শব্দ আসছে। এই যে আমাদের ফুফাতো দাদা আজান দিচ্ছে। ওনার দাদি বলে, কই, আমি তো কোনো আজানের শব্দ শুনি না। তখন রাজীব ভাই বলে যে আমিও তো আজানের শব্দ শুনছি, আমাদের ফুফাতো দাদা তো আজান দিচ্ছেন, কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনছেন না। এবং অদ্ভুত ব্যাপার হলো, ওনারা যেদিকে যাচ্ছেন বা যেদিকে ওনাদের পথ দেখিয়ে দেওয়া হয়েছে তার উল্টো দিকে সেই আজান হচ্ছে এবং সেই উল্টো দিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। তার মানে আসলে ওনারা উল্টো পথে যাচ্ছেন, ওনাদের বাড়ির দিকে যাচ্ছেন না, কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনতে পাচ্ছেন না। ওনার দাদি সেই উত্তর দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় এসে দেখে ওনার একটা বিলের কিনারায় এসে দাঁড়িয়েছেন। তখন ওনার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন, আমি তো এই বিলের কথা শুনেছি রে, এটা তো একটা ভয়ঙ্কর বিল। এই বিলের গল্প তো আমি শুনেছি, আমরা মনে হয় পথ ভুল করেছি, পথ ভুল করে এখানে চলে এসেছি। এখন কি করা যায়? এদিকে আজান শেষ, সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ করে তারা তিনজন দেখে দুজন লোক ওই বিলের মধ্য থেকে উঠে আসছে, পানির মধ্য থেকে উঠে আসছে। উঠে আসতে আসতে তাদের কাছে আসে, কাছে এসে বলে, কিরে, তোরা এসেছিস? তখন তার দাদি হঠাৎ করে তাদের কথা শুনে বলে যে, আরে আপনারা এখানে, আপনারা আমাদের আগে কিভাবে আসলেন? আপনাদেরকে না সেই প্রথমে দেখে আসলাম, আপনারা ধান কাটছেন, কিভাবে এখানে আমাদের আগে চলে আসলেন? তখন বলে যে, আমরা আসতে পারি, তোরা তো এখানে চলে এসেছিস, তোদেরকে আমরাই এখানে নিয়ে এসেছি, এখন এখান থেকে আর যেতে পারবি না। তখন তার দাদি খুব বিরক্ত হয়ে বলে যে, আপনারা এভাবে তুই তুকারি করে কথা বলছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন। তখন ওই দুইজনই, ওই একজন পুরুষ এবং নারীর বেশে একজন মহিলা, তিনি তখন সাদা শাড়ি পরা ছিলেন, দুইজন অট্ট হাসিতে ফেটে পড়েন এবং বলেন, তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোর এই দুই নাতিকে ছাড়ব না, এই দুই নাতিকে এখানে রেখে যা। তখন উনি বলেন যে, আমার এই এক নাতির মা বাবা নাই, এতিম মানুষ, একে কোনো আমি ছাড়বো তো নাই, আমার যা হয় হোক, কিন্তু এদেরকে আমি ছাড়বো না। তখন ওনারা বলে, এই দুইজনকে তোকে রেখে যেতেই হবে। এই বলে ওই পুরুষ লোক যেটা, সে দুই হাত বাড়ায় ওনার দাদির দিকে। ওনাদের মাঝখানে ডিস্টেন্স ছিল প্রায় ৬-৭ ফুট। যখন দুই হাত বাড়ায়, তখন রাজীব ভাই কি করে, সে ওনার দিকে হেঁটে যাওয়া শুরু করে, মানে তার সেন্স লোপ পায়, সে ওই লোকের দিকে হেঁটে যাওয়া শুরু করে। তখন তার দাদি হাত দিয়ে টেনে ধরে। ওদিকে ফরিদ ভাই যে, সে কি করে, সেও নেমে ওইদিকে হেঁটে যাওয়া শুরু করে, মানে ওই লোকদের দিকে। তখন আর এক হাত দিয়ে দাদি ওই ফরিদ ভাইয়ের হাত টেনে ধরে। এদিকে দুইজন ছুটে যাচ্ছে, যে তারা বলছে, না ওইদিকে যাবো, ওই লোকদের কাছে যাবো, কিন্তু দাদি ছাড়ছে না তাদেরকে। তখন দাদি যে কাজটি শুরু করে, উনি সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে। সূরা ইয়াসিন পাঠ যখন শুরু করে, তখন ফরিদ ভাই এবং রাজীব ভাইয়ের ওনাদের সেন্স ফিরে আসে, যে কি ব্যাপার, আমরা কোন দিকে যাচ্ছি, দাদি আমাদের হাত ধরে টানছে কেন? তখন তাদের সেন্স ফিরে আসে। ইতোমধ্যে তারা একটু দূরে, হালকা আলো তখনও ছিল, ফরিদ ভাই, রাজীব ভাই এবং তাদের দাদি খেয়াল করে একটু দূরে দুইজন লোক বড়শি দিয়ে মাছ ধরছে। তখন তার দাদি ভাবে যে এই দুইজন লোকও মনে হয় এই দলের সদস্য।
তাদেরকে ডাকবে কিনা সাহস করে, বুঝতে পারছিলেন না, কিন্তু সাহস করে ডাক দেন। কিন্তু ওই যে দূরে দুইজন ব্যক্তি তারা বসে আছেন, তারা কিন্তু মানুষ। তারা চিন্তা করছেন কি ব্যাপার, এই ভয়ঙ্কর বিলে সন্ধ্যার সময় একা একজন মহিলার দুটা বাচ্চা নিয়ে ওনারা এখানে দাঁড়িয়ে কি করে, সাথে তো কোনো লোকজন নাই। ওই দুইজন ব্যক্তিকে, একজন মহিলা এবং পুরুষকে কিন্তু যারা মাছ ধরছিলেন তারা দেখছিলেন না। তখন তারা চিন্তা করে, না রে বাবা, এর তো ভুতুরে কোনো ঘটনা হতে পারে, আমরা ওদিকে যাব না। কিন্তু যখন ওনার দাদি চিৎকার করে ডাকা শুরু করে, একটা সময় তারা বুঝতে পারে আসলে ওনার মনে হয় মানুষ। তখন তারা মাছ ধরা ফেলে ওদিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে বলে, আরে আপনি আপনি অমুকের বউ না? মানে তার দাদাকে চেনে আর কি এই দুইজন ব্যক্তি। বলে, হ্যাঁ আমি তো অমুকের বউ। বলে, আপনি এখানে কি করেন? তখন সব ঘটনা খুলে বলে, সর্বনাশ, আপনি তো বিশাল বিপদে পড়তে গেছিলেন, যাক তাড়াতাড়ি চলেন। তখন ওনারা দুইজন, ফরিদ ভাই, রাজীব ভাই এবং তার দাদিকে পথ দেখিয়ে আবার তাদের গ্রাম ফতেপুরে নিয়ে আসেন। তখন দেখলেন তারা টোটালটাই উল্টো পথে এসেছেন। এদিকে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে সবাইকে তারা এই ঘটনা খুলে বলেন। ইতোমধ্যে গ্রামের মসজিদের মাইকে তাদের হারানো বিজ্ঞপ্তি বলে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল তারা হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন বা আপনাদের কারো যদি নজরে পড়ে থাকে, তাহলে আপনারা দ্রুত আমাদের বাসায় দিয়ে যান, এরকম মাইকিং হচ্ছিল। তখনও মাইকিং চলছিল। তখন তারা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পরে সবার কাছে সব ঘটনা খুলে বলেন এবং নিশ্চিত হন যে বিশাল একটা বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এখন ওই রাত্রে ফরিদ ভাইয়ের দাদি স্বপ্নে দেখেন যে দুইজন ব্যক্তি, সেই দুইজন ব্যক্তি স্বপ্নে এসেছেন। এসে বলছেন, তোর দুই নাতিকে যদি বাঁচাতে চাস তাহলে খুব দ্রুত একটি খাসি কুরবানি করে তোর বাড়ির পাশে ফেলে রাখবি, মানে বাড়ির পেছন দিকে ফেলে রাখবি। তখন তার দাদি সকালবেলা ঘুম থেকে উঠে তার দাদাকে বলেন, এই ব্যাপার, আমি তো এরকম স্বপ্ন দেখেছি। তখন তার দাদা ভাবেন যে একটা খাসির দাম আর কতই, যেহেতু আল্লাহ এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন, বলে যে ঠিক আছে, আমরা একটা ছাগল কুরবানি করে বাড়ির পেছনে রেখে দেব। সত্যি সত্যি ওই দিনই ছাগল কুরবানি করে বাড়ির পেছনে রেখে দেওয়া হয়। ওই ছাগলটাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি। বাড়ির পেছনে রেখে দেওয়ার পরে ছাগলটাকে আর কেউ খুঁজে পায়নি। তো এরপরে আর কখনো উনি স্বপ্ন দেখেননি। ফরিদ ভাই এবং রাজীব ভাই দুইজনই ভালো আছেন, তাদের আর কোনো অসুবিধাও হয়নি। এবং এরপর থেকে ওনাদের সাথে এখন পর্যন্ত আর প্যারানরমাল কোনো ঘটনা ঘটেওনি। এই ছিল গল্প। তো আজকে আমি আপনাদের জন্য একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা বাগেরহাটের নুহিনের ঘটনা ইতোপূর্বে শুনেছেন, যে ঘটনাটি আসলে ওঝা পরিবারের ঘটনা ছিল। নুহিন বর্তমানে দুবাইতে রয়েছে, দুবাই থেকে ঘটনাটি পাঠিয়েছে। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1974 সাল। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি হচ্ছেন এই নুহিনেরই দাদা। আপনারা আগে থেকেই জানেন নুহিনের পরিবার কিন্তু ওঝা পরিবার। ওনার দাদা অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। ওই সময়ে বাগেরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ জঙ্গল ছিল, বিভিন্ন জায়গায় অসংখ্য ঝোপঝাড় ছিল। পশু পাখি, স্পেশালি গবাদি পশু ঘাস খাওয়ানোর জন্য তেমন কোনো এলাকা, মানে বিস্তীর্ণ এলাকা পাওয়া যেত না, শুধু বন জঙ্গলেই পূর্ণ ছিল। ওই সময়ে বাগেরহাটের একটি জায়গা ছিল, যেই জায়গার পাশে বেশ ঘাস জন্ম নিত, যার কারণে বলতে পারেন আশেপাশের বেশ কয়েকটা গ্রামের মানুষরাই
সেখানে তাদের গরু ছাগলকে নিয়ে আসতো ঘাস খাওয়ানোর জন্য। আর ওই এরিয়াটির পাশেই ছিল একটি লাশ কাটা ঘর। এই লাশ কাটা ঘরটি বর্তমানে বাগেরহাটে বিএম ভবন নামে পরিচিত। ওই সময় এই জায়গাটাতে একটি লাশ কাটা ঘর ছিল। মাঝে মাঝেই একটা অদ্ভুত ঘটনা সেখানে ঘটত। কখনো কোনো গরু বা ছাগল বা মহিষ বা ভেড়া হারিয়ে যেত, অথবা তাদেরকে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যেত। তাদের শরীরের বিভিন্ন অংশ খাওয়া থাকত। মানুষ ভাবত যেহেতু সুন্দরবনের কাছাকাছি এলাকা এটা, হয়তোবা জঙ্গল থেকে হিংস্র কোনো জানোয়ার এসে এই গবাদি পশুগুলোর ক্ষতি করছে। আসলে তাদের ধারণাই ছিল না যে ভয়ঙ্কর কোনো একটা জিনিস, কোনো এক অশরীরী পিশাচ এই কাজটি ঘটাচ্ছে। এটি জানাজানি হয় তখন যখন নুহিনের দাদার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই সময়ের লাশ কাটা ঘরগুলো সাধারণত তালা মারা থাকতো না, বেশ অপরিচ্ছন্ন থাকতো এবং খুবই সাদামাটা, এবং কোনো ইলেকট্রিসিটিও সেখানে থাকতো না। একদিন নুহিনের দাদা উনি ওনার প্রিয় একটি ছাগল ওখানে বেঁধে আসেন সেই মাঠে। এখানে বলে রাখা ভালো, এর আগেও উনি দুইটি ছাগল ওখানে ঘাস খেতে দিয়ে এসে হারিয়ে ফেলেছিলেন। তার মানে হচ্ছে ওই দুটি ছাগল কোনো ভয়ঙ্কর অশরীরী খেয়ে ফেলেছে। ওনার প্রিয় ছাগলটি যখন উনি সেখানে বেঁধে আসেন, উনি বিকালের দিকে বাড়িতে বলেন যে ছাগলটিকে উনি নিয়ে আসতে যাচ্ছেন। উনি যখন মাঠে যান, উনি দেখেন ছাগলটি কোথাও নেই। এখন অদ্ভুত ব্যাপার হলো যে ছাগলের গলার সাথে যে দড়ি বা একটি ছোট্ট খুঁটা থাকে যেটা মাটিতে গেঁথে রাখে যাতে করে মানে গবাদি পশু অন্য জায়গায় চলে যেতে না পারে, সেই জিনিসটাও বা দড়িটাও নেই। তো উনি বুঝতে পারলেন যে আসলে এটি কোনো কোনো হিংস্র জানোয়ারের কাজ না। তাহলে তো এই তাকে যখন নিয়ে যেত তখন হয়তো বা আশেপাশে দড়িটা পাওয়া যেত। নিশ্চয়ই ছাগলটি হয়তো বা নড়াচড়া করে মাটি থেকে খোঁটাটা উঠে ফেলেছে, যার কারণে সে আশেপাশেই হয়তো বা কোথাও আছে। উনি খুঁজতে থাকেন ছাগলটিকে। খুঁজতে খুঁজতে যখনই উনি লাশ কাটা ঘরের কাছে এসেছেন, তখনই উনি ওনার সেই প্রিয় ছাগলটির ডাক শুনতে পান। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে থাকেন এই ডাকটি লাশ কাটা ঘরের ভেতর থেকে আসছে, এবং মনে হচ্ছে ছাগলটি খুব কষ্ট পাচ্ছে এবং সেই কষ্টের জায়গা থেকে খুবই জোরে জোরে আর্তনাদ করছে। উনি লাশ কাটা ঘরের মধ্যে ঢুকে পড়েন। আগে থেকেই বলেছি ওই সময় লাশ কাটা ঘরের কোনো তালা চাবি থাকতো না, সবসময় ফাঁকা থাকতো। এমনিতেও লাশ কাটা ঘরে যেহেতু মানুষ কম ঢোকে বা কেউ ঢোকেই না, এই জন্য তালা চাবিরও ওই সময় কোনো প্রয়োজন কেউ বোধ করেনি হয়তোবা। উনি লাশ কাটা ঘরে ঢুকেই দেখেন ওই ঘরের একটি কিনারে তার প্রিয় ছাগলটি দাঁড়ানো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে উনি দেখছেন যে ছাগলটি তার অবস্থান থেকে এক চুলও নড়তে পারছে না, কিন্তু সে সেই জায়গা থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং মনে হচ্ছে কেউ ওই ছাগলটিকে খুব চেপে ধরে রেখেছে।
এবং ছাগলটির দম বন্ধ হয়ে আসছে এবং ছাগলটি আর্তনাদ করছে। তখন উনি অতটা সাত পাঁচ না ভেবেই ছাগলটির কাছে গিয়ে ছাগলটি আনতে যান এবং হঠাৎ গায়েবী ভাবে প্রচন্ড এক আঘাতে উনি ছিটকে পড়েন। উনি বুঝতে পারেন যে এখানে অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে, কিন্তু উনি তো কাউকে দেখছেন না। উনি কার বিরুদ্ধে কি কাজ করবেন? হঠাৎ করে কোনো এক অশরীরী এসে তাকে জাপটে ধরে এবং উনি হাত দিয়ে শুধু একটি ফিগারকে অনুভব করতে পারছিলেন। হাত, বুক, পিঠ, পা এরকম অনুভব করছিলেন এবং এই জাপটে ধরার সাথে সাথে ওই লাশ কাটা ঘরের মধ্যেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। যেহেতু উনি তাকে দেখতে পাচ্ছিলেন না, শুধু অনুভব করতে পাচ্ছিল, এই কারণে ওই অশরীরীর হাতে উনি মারাত্মক আহত হন এবং উনি যতদূর পারছিলেন ওই অবস্থার মধ্যেই দোয়া কালাম পড়ছিলেন এবং একটা সময় পরে ওই অশরীরী তার থেকে দূরে সরে যায়। তখন উনি দ্রুত ছাগলটি নিয়ে বের হয়ে চলে আসেন এবং বাড়িতে ফিরে যান। বাড়ির লোকদেরকে এই বিষয়টি খুলে বলেন। তখন বাড়ির লোকজন বলে যে ঠিক আছে, কালকে থেকে ছাগল আর ওইখানে বেঁধে রাখার দরকার নাই। ছাগল বাড়ির আশেপাশেই কোনো একটা জায়গায়, নতুন জায়গায়, সেখানে বেঁধে রাখার কথা বলে তার পরিবারের সদস্যরা। কিন্তু আসলে আশেপাশে এমন কোনো জায়গা ছিল না যেখানে ছাগলের জন্য ভালো ঘাস পাওয়া যেত। ওই জায়গাতে যেহেতু একটা বড় মাঠের মতো ছিল, ওইটাই ছিল উত্তম জায়গা। উনি পরের দিন আবারও ছাগলটি নিয়ে ওই মাঠের কাছে যান। সকাল সকালই যান। সকালে সকাল গিয়ে মাঠের মানে লাশ কাটা ঘর থেকে বেশ দূরে ছাগলটি বেঁধে আবার চলে আসেন। উনি বিকালে যখন ছাগলটি আনতে গিয়েছেন, আনতে যাওয়ার পর উনি দেখেন যে মাঠের পাশে একটি গাছ রয়েছে। এই গাছের নিচে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি পরা একজন বয়স্ক মানুষ বসে আছে এবং বসে থাকার অবস্থায় তার দুই হাতের পাতা হাঁটুর উপরে ছিল। এমন অবস্থায় তিনি বসে আছেন। তো নহিনের দাদা চিন্তা করছে যে এই লোকটা কে, এখানে বসে আছে, আগে তো কখনো দেখি নাই, এতদিন হয়ে গেল, এই লোকটা কোথা থেকে আসলো? স্বাভাবিকভাবে গ্রামের মানুষরা কিন্তু অপরিচিত কাউকে দেখলে তাদের পরিচয় জিজ্ঞাসা করে। সেই কৌতূহল থেকে এই নহিনের দাদা ওই লোকটার দিকে এগিয়ে যান। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে আসছেন, আগে তো কখনো দেখি নাই। নহিনের দাদা লক্ষ্য করেন এই লোকটি কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। বেশ কয়েকবার বলার পরে নহিনের দাদা উনি চিন্তা করলেন যে লোকটা এভাবে বসে আছে, চোখ খুলে আছে, তিনি কি মারা টারা গেলেন কিনা। এই কথা চিন্তা করে উনি এগিয়ে যান এবং এগিয়ে ওই লোকটির গায়ে টাচ করেন, মানে একটু নাড়া দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে উনি জীবিত আছেন কিনা। অনেক সময় এমন হয় যে কেউ বসে আছে কিন্তু মারা গেছে, চোখ খোলা, বোঝা যায় না। উনি এই ধারণা থেকেই ওই লোকটার দিকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু যখনই ওই লোকটার গায়ে হাত দিয়েছেন, হঠাৎ করে লোকটি নড়ে চড়ে উঠেছে এবং নড়ে চড়ে ওঠার সাথে সাথে নহিনের দাদা দেখে যে ওই লোকটির মাথা আর স্বাভাবিক নাই, ভয়ঙ্কর এক প্রাণীর মতো মাথা হয়ে গেছে এবং বলছে, আজ তুই কোথায় যাবি। এই কথা বলার সাথে সাথে নহিনের দাদার সাথে আবার ওই মাঠের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
অদ্ভুত ব্যাপার হলো ওই মাঠ থেকে বেশ দূরে আরো অনেক লোক ছিল, তারা কিন্তু এই দৃশ্য কেউই দেখতে পাচ্ছিলেন না। নুহিনের দাদাকেও দেখছিলেন না, আর ওই অদ্ভুত জিনিসটাকেও দেখতে পাচ্ছিলেন না। নুহিনের দাদা আচমকা আক্রমণে উনি আসলে কোনো প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তুলতে পারেন নাই। সামান্য আঘাতেই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে সন্ধ্যা হওয়ার পরও যখন নুহিনের দাদা বাড়িতে আসছিলেন না, নুহিনের ফুপু তারপরে নুহিনের যা চাচারা, ওনারা খুব চিন্তিত হয়ে পড়েন। যেহেতু আগের দিনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং আজকে সন্ধ্যার পরেও বাড়িতে আসছেন না, পরিবারের সদস্যরা এই বিষয়টা ভেবে সবাই মিলে ওই লাশ কাটা ঘরের কাছে যে মাঠ আছে সেখানে যান। সেখানে গিয়ে ছাগলও দেখতে পান না, তাদের বাবাকেও দেখতে পান না। তখন তারা খোঁজা শুরু করে, হারিকেন দিয়ে খোঁজা শুরু করে। খুঁজতে খুঁজতে ঠিক লাশ কাটা ঘরের কাছে এসে নুহিনের দাদার একটি স্যান্ডেল দেখতে পায়। তখন তারা বলে, কি ব্যাপার, লাশ কাটা ঘরের কাছে কেন বাবার স্যান্ডেল? তখন তারা সাহস করে লাশ কাটা ঘরে প্রবেশ করে, কারণ তারা দেখে যে লাশ কাটা ঘরের ঢোকার আগেই দেখে লাশ কাটা ঘরের দরজার একটা অংশ খোলা। যেহেতু গত দিনই একটি ভয়ঙ্কর ঘটনা তারা শুনেছিলেন, তো চিন্তা করলেন লাশ কাটা ঘরের মধ্যেই হয়তো বাবাকে পাওয়া যেতে পারে। এই চিন্তা করে তারা লাশ কাটা ঘরের মধ্যে ঢুকে পড়েন। ঢুকে দেখেন লাশ কাটা ঘরের মধ্যে লাশ কাটার জন্য যেই অংশটা থাকে মাটি থেকে উঁচু একটি বেদির মতো, সেখানে নুহিনের দাদাকে শুইয়ে রাখা হয়েছে। সমস্ত শরীরে আঁচড়ের দাগ এবং মুখমণ্ডল ফুলে গেছে, শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে, কারণ তাকে প্রচন্ড মার মেরেছে এমন মনে হচ্ছে। সেখান থেকে নুহিনের দাদাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে। উনি প্রায় 5-6 দিন কোনো কথাই বলতে পারেন। 5-6 দিন পরে যখন আস্তে আস্তে ওনার মুখের কথা ফিরে আসে, তখন জ্ঞান হারানোর পূর্ব পর্যন্ত যে ঘটনা ঘটেছিল সেগুলো তিনি খুলে বলেন। এই ঘটনার পর থেকেই নুহিনের দাদার শরীরের একটি অংশ প্যারালাইজড হয়ে যায়। 1974 সাল থেকে 1996 সাল পর্যন্ত উনি শরীরের এই প্যারালাইজড অংশ নিয়েই জীবিত ছিলেন। 1996 সালে নুহিনের দাদা মারা যান এবং 1996 সালেই নুহিনের জন্ম। নুহিন তার দাদাকে দেখেনি, সে তার দাদাকে অনেক মিস করে, এমনটাই সে বলছিল। লিসেনার্স, লাশ কাটা ঘরের অনেক ঘটনা আপনারা শুনতে চান, এমন একটি ঘটনা ওঝা পরিবারের সাথে ঘটেছিল। সেই ঘটনাটি আমি আজকে আপনাদের শেয়ার করলাম। ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম হচ্ছে আবু সালেহ, তার বাড়ি সিলেটে। সে একজন আনসার সদস্য। আমি যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে সে এখন আছে। আমাদের প্রতিষ্ঠানে আসার আগে সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের রূপনগর আনসার ক্যাম্পে কর্মরত ছিল। তার কাছ থেকেই এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি এবং এই ঘটনাটি তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। 2020 সালের এপ্রিল মাসে রাতের বেলা তাদের কাছে একটি খবর আসে যে মাদকদ্রব্যের একটি চালান তাদের ক্যাম্পের খুব কাছ দিয়ে গভীর রাত্রে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অপরাধী চক্রকে আটক করার জন্য তারা তাদের ফোর্স নিয়ে রেডি থাকে। রাত যখন প্রায় 3টার দিকে, তখন তাদের
ক্যাম্পে থাকা সার্বক্ষণিক একজন মাঝি, তিনি তাদেরকে ডাক দেন। তারা 4-5 জন নৌকায় বসে পড়ে। এই নৌকাটি ছিল ইঞ্জিন চালিত নৌকা। ইঞ্জিন চালিত এই নৌকাটি নিয়ে তারা ছুটতে থাকে। নৌকাটি নিয়ে যখন তারা আগাচ্ছে, টাঙ্গুয়ার হাওরে কিন্তু অসংখ্য গভীর জায়গা যেমন আছে, ঠিক তেমনি পানির নিচে চলে যাওয়া কিছু বন বাদারও আছে। এটা একদম আন্ডার ওয়াটার ফরেস্ট আমরা বলতে পারি। অনেকে সেগুলোকে সোয়াম্প ফরেস্ট বলে, কিন্তু সোয়াম্প ফরেস্টের একটা বিষয় হচ্ছে গাছের উপরের অংশ উপর দিকে থাকে, কিন্তু টাঙ্গুয়ার হাওরে পানির পরিমাণ বেড়ে গেলে অনেক জায়গার গাছ সম্পূর্ণ পানির নিচে চলে যায়, সেটাকে আমরা আন্ডার ওয়াটার ফরেস্টও বলতে পারি। ঠিক তেমনি একটি জায়গা দিয়ে তাদের মাঝি শর্টকাট রাস্তা ধরার জন্য নৌকা চালাতে থাকে। হঠাৎ নৌকা আচমকা বন্ধ হয়ে যায়। মাঝি বলে, তাদের নৌকার যে ফ্যান রয়েছে, তার মানে যেটাকে আমরা প্রোপেলার বলি, ইঞ্জিন চালিত নৌকায় যে ফ্যান থাকে, সেই ফ্যানটা আটকে গেছে, তার সাথে কোনো জিনিস আটকে গেছে। তো মাঝি চিন্তা করেছে হয়তোবা কোনো ঘাস বা গাছের ডালপালা আটকে প্রোপেলারটা বন্ধ হয়ে গেছে। এই জন্য মাঝি নৌকায় থাকা আনসার সদস্যদেরকে বলে যে আপনারা বসেন, আমি দেখি কি হয়েছে। তো মাঝি প্রথমে নৌকা থেকে নেমে একটি ডুব দেয়। ডুব দিয়ে দেখে যে আসলে ঘাস না, ওখানে কারেন্ট জাল পাতা ছিল। কারেন্ট জালে ওই প্রোপেলারটা আটকে যায়, মানে তাদের ইঞ্জিন চালিত নৌকার ফ্যানটা আটকে যায়। এই জন্য তারা আর এগোতে পারছে না। মাঝি আবার নৌকার উপরে গিয়ে সবাইকে বিষয়টা খুলে বলে এবং তাদের সাথে থাকা ধারালো একটি চাকু নিয়ে নিচে নামে, যাতে করে এই কারেন্ট জালের কবল থেকে তাদের নৌকার প্রোপেলারকে মুক্ত করে আবার নৌকা নিয়ে তারা তাদের অভিযানে যেতে পারে। মাঝি উনি নৌকার নিচে চলে যান এবং উপর থেকে একজন আনসার সদস্য টর্চ লাইট দিয়ে মাঝিকে দেখাতে থাকে। যেহেতু আলো নিচের দিকে, পানির নিচেও যায়, এই কারণে মাঝি খুব সহজেই কাজটা করতে পারছিলেন। মাঝি কাজের একটা পর্যায়ে উনি ফিল করেন যে কিছু একটা দূর থেকে আসছে, কিন্তু কি আসছে উনি বুঝতে পারছিলেন না। মাঝি হঠাৎ করে যেই দৃশ্যটি দেখেন, সেটি দেখার জন্য আসলে উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন অনেক বড় একটি বোয়াল মাছ ওই মাঝির দিকে তেড়ে আসছে। বোয়াল মাছটি এত বড় যে তাদের যে নৌকা, এই নৌকার থেকেও আরো অনেক গুণ বড়। এবং বোয়াল মাছের আমরা যে সুর থাকে, যে সুরটা দেখি, দুটো সুর থাকে, মাঝির ভাষ্য অনুযায়ী সেই সুর দুটি ছিল তরবারির মতো ধারালো, লম্বা। এত বড় বোয়াল মাছ পৃথিবীর কোথাও আছে কিনা এটা জানা নাই। মাঝি বুঝতে পারে এটি কোনো সাধারণ বোয়াল মাছ নয়। উনি প্রচন্ড চিৎকার দিয়ে উপরে থাকা আনসার সদস্যকে তাকে টেনে তুলতে বলে। আনসার সদস্যরা তাকে টেনে তোলে। টেনে তোলার পর ঘটনাটি খুলে বলে। আনসার সদস্যরা হঠাৎ দূরে পানির মধ্যে থেকে এক ধরনের ভয়ঙ্কর বুদবুদি তারা লক্ষ্য করে এবং অনেক সময় পানির মধ্য থেকে, মানে উপরের দিকে পানি উঠে আসা আমরা দেখতে পাই। অনেক সময় মাছ এরকম কাজটি করে। তো হঠাৎ করে এমনভাবে নিচ থেকে পানির একটি ঢলকা উপর দিকে উঠে আসে, তখন মনে হয় নিচ থেকে অনেক বড় কোনো একটা কিছু এরকম পানির উপরে আলোড়ন সৃষ্টি করেছে। তারা দ্রুত ওইখান থেকে চলে আসে। চলে আসার পর ক্যাম্পে ফিরে এসে সবাইকে ঘটনাটি খুলে বলে এবং এই ঘটনার সাক্ষী ছিল আমাদের আনসার সালেহ
তার কাছ থেকে ঘটনাটি শুনেছি। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।